প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বজিৎ পাল। ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের 3 নম্বর লেকচারে ক্লাস নেব। আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে একটি দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে হয়। তাহলে দেখা শুরু করা যাক আজকের লেকচারটা। তো লেকচারে আমাদের শিরোনামই হচ্ছে মধ্যপদ। কিভাবে আমরা একটা দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করব। এখানে আমি দুইটা বিস্তার আগে থেকেই লিখে রেখেছি। একটা হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 আর একটা হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4কে যখন আমি বিস্তার করলাম, এই বিস্তারটা পেলাম, টোটাল 5টা পদ পেয়েছি। একই রকম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, এটাকে যখন বিস্তার করলাম তখন আমরা 6টা পদ পেয়েছি। এখন আমার মধ্যপদ হচ্ছে কি, এই যে আমি এখানে 5টা পদ পেয়েছি, এই 5টা পদের মধ্যে কোন পদটা আমার মাঝে আছে সেই পদটাকে আমি মধ্যপদ বলবো। তো যখন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4কে আমি বিস্তার করছি তখন আমি মধ্যপদ পাচ্ছি একটা, সেটা হচ্ছে 6a স্কোয়ার এক্স স্কোয়ার। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, যখন এটাকে আমি বিস্তার করলাম তখন আমি মধ্যপদ পাচ্ছি একটা মাত্র মধ্যপদ পাচ্ছি। একই রকমভাবে আমি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 এটাকে বিস্তার করার পর আমি 6টা পদ পেয়েছি। তো 6টা পদের মধ্যে আমার মাঝে কোন কোন পদ আছে, তখন দেখা যাচ্ছে যে মাঝে আমি 2টা পদ পাচ্ছি। একটা হচ্ছে 10a কিউব এক্স স্কোয়ার আর একটা হচ্ছে 10s স্কোয়ার এক্স কিউব। তাহলে এখান থেকে আমি অ্যাজাম্পশন করতে পারছি যখন আমার ঘাত জোড় হচ্ছে তখন মধ্যপদ পাচ্ছি আমি একটা, আর যখন আমার ঘাত বিজোড় হচ্ছে 5, মানে এটা একটা বিজোড় সংখ্যা, তখন আমি মধ্যপদ পাচ্ছি 2টা। তাহলে যখন 4 হচ্ছে তখন মধ্যপদ হচ্ছে 3 নম্বর পদ, আর যখন আমার ঘাত 5 হচ্ছে তখন আমার মধ্যপদ আসতেছে 2টা, একটা হচ্ছে তৃতীয় পদ আর একটা হচ্ছে চতুর্থ পদ। এখন এই তৃতীয় পদ আর চতুর্থ পদ, অথবা এখানে যে তৃতীয় পদটা আছে এটা বের করব। এটা ফর্মুলাটা এখন আমি নিচে সুন্দরভাবে লিখে দিয়েছি। ফর্মুলাটা আমরা এখন সবাই একটু খেয়াল করি। যদি n বিজোড় সংখ্যা হয়, n যদি আমার বিজোড় সংখ্যা হয় তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ হবে একটা মধ্যপদ পাওয়া যাবে। তাহলে জোড় সংখ্যা হলে এখানে দেখো মধ্যপদ পাচ্ছি একটি, তাহলে n যদি জোড় সংখ্যা হয় তখন মধ্যপদ হবে একটা। সেই মধ্যপদটা বের করার সূত্র হচ্ছে n/2 প্লাস 1তম পদ। যেমন এখানে এখন আমার হচ্ছে পরে আবার খেয়াল করি, n এর মান হচ্ছে 4, তাহলে 4 যখন 2 করব তাহলে হবে 2 প্লাস 1 তৃতীয় পদ। তাহলে 3 নম্বর পদটা আমার মধ্যপদ পাওয়া যাচ্ছে। পদের অবস্থান হচ্ছে তৃতীয় পদে, আর পদটা হচ্ছে 6a স্কোয়ার এক্স স্কোয়ার। একই রকমভাবে আমার n যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হলে তখন আমি মধ্যপদ পাবো 2টা। এখানেও দেখো n হচ্ছে 5 বিজোড় সংখ্যা, তখন আমরা মধ্যপদ পাচ্ছি 2টা। এখানে একটা হচ্ছে 3 নম্বর পদ আর একটা হচ্ছে 4 নম্বর পদে পাচ্ছি। এই পদ নাম্বারটা বের করার জন্য কততম পদে পাবো সেই পদটা বের করার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2তম পদ, আর একটা হচ্ছে n প্লাস 1/2 প্লাস 1তম পদ। তাহলে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি, যদি আমার ঘাত জোড় হয়, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ পাবো একটা, আর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তখন মধ্যপদ পাবো 2টা। যখন জোড় হবে তখন মধ্যপদের সূত্র হচ্ছে n/2 প্লাস 1তম পদ, আর যখন বিজোড় হবে তখন মধ্যপদ বের করার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2তম পদ এবং n প্লাস 1/2 প্লাস 1তম পদ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা দেখি যে মধ্যপদ রিলেটেড কিছু ম্যাথ, কিভাবে মধ্যপদ অ্যাপ্লাই করে আমরা ম্যাথগুলো সলিউশন করব। তাহলে এটা আমি দুইটা কোশ্চেন এখানে মেনশন করেছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস a/x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে মধ্যপদটি নির্ণয় করো। আর একটা হচ্ছে 5x মাইনাস 7/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে মধ্যপদটি নির্ণয় করো। তা আমি যখন প্রথমটা সলিউশন করব, প্রথমটা সলিউশনের আগে আমার খেয়াল করতে হবে যে আমার ঘাতটা কি সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে। তা আমি দেখলেই বুঝতে পারতেছি প্রথম ফর্মুলাতে, প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাতে আমার ঘাত 15 একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে আমার মধ্যপদ হবে 2টা। তাহলে লিখবা
যে এক্স স্কোয়ার প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার 15, এটার মধ্যপদ নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে দেখব যে n ইজ ইকুয়াল টু কত আছে, 15 আছে, যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে আমার মধ্যপদ হবে কয়টা, সুতরাং মধ্যপদ হবে দুইটি। বিজোড় সংখ্যা হলে মধ্যপদ পাওয়া যাবে আমার দুইটা। সেই মধ্যপদগুলো হচ্ছে মধ্যপদদ্বয় একটা হচ্ছে 15 প্লাস 1/2 তম পদ, আর একটা হচ্ছে 15 প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এটা আমি একটু আগে ফর্মুলা দেখিয়েছি, তোমাদের যদি ফর্মুলা মাথায় না থাকে তোমরা আবার ওইটা একটু রিভিউ করে দেখে নিব। তাহলে এখানে আমি যদি করি, এখানে আমার আসতেছে কত, 15 প্লাস 1 16/2 মানে 8 তম পদ, আর এটা হচ্ছে 8 প্লাস 1 মানে হচ্ছে কত, 9 তম পদ। তাহলে আমি দেখতেছি যে ax স্কোয়ার বাই a প্লাস এক্স হোল টু দি পাওয়ার, যখন আমি 15কে বিচ্ছেদি করব তখন আমি মধ্যপদ পাবো দুইটা, একটা হচ্ছে 8 তম পদ আর একটা হচ্ছে কত, 9 তম পদ। এখন এই 8 তম পদটা কি আর 9 তম পদটা কোনটা সেটা আমাকে এখন বের করে দেখাইতে হবে, কারণ মধ্যপদটাও নির্ণয় করতে বলছে। মধ্যপদ কোথায় আছে সেটা তো বের করলাম, একটা আছে 8 তম পদে আর একটা আছে 9 তম পদে। এখন সেই পদগুলো আমাকে বের করতে হবে। তো পদ বের করার সূত্র তো আমি ওই সাধারণ পদ বের করার সূত্র তোমাদেরকে আগেও পড়িয়েছি, ওই সূত্র অ্যাপ্লাই করে করব। তাহলে মধ্যপদগুলো যদি বের করতে চাই, একটা অষ্টম পদ বের করতে হবে আর একটা নবম পদ বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে 8 তম পদ, 8 তম পদ মানে এটাকে আমি লিখতে পারি 7 প্লাস 1 তম পদ, 7 প্লাস 1 তম পদ সমান NCR, n মানে হচ্ছে 15, CR মানে হচ্ছে 7, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস r মানে 15 মাইনাস 7 ইন্টু a বাই এক্স হোল টু দি পাওয়ার 7। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে 15c7 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 15 থেকে 7 গেলে 8 এ টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 7। তাহলে এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে কি পাই, 15c7 এ টু দি পাওয়ার 7 16 মাইনাস 7, তাহলে কত আসে 15c7 এ টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 9। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এই বাই এক্স হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতি আমি দুইটা পদ মধ্যপদ পাচ্ছি, একটা 8 তম পদ আর একটা 9 তম পদ। তো 8 তম পদটা পেয়েছি কত, 15c7 এ টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 9। তো একইভাবে আমরা নবম পদটাও বের করব, নবম পদটাও বের করে ফেলি একই রকম ভাবে আমরা নবম পদটাও বের করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে 9 তম পদ মানে হচ্ছে 8 প্লাস 1 তম পদ is equal to 15c a x square whole to the power 15 minus 8 a by x whole to the power 8। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করে কি পাই,
15c8, এটা তোমরা ক্যালকুলেটারে বের করে দেখবা কত আসে। আর এটা আসবে x টু দি পাওয়ার 14, a টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8। এটাকে ফাইনালি আমি যদি ক্যালকুলেশন করি 15c8 a টু দি পাওয়ার 8 14 x টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমাদের মধ্যপদ বের করার ফর্মুলা। এটা যখন আমার পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমি এখানে আরেকটা জোড় মধ্যপদ জোড়, যদি পাওয়ার আমার জোড় হয় x is 5x minus 7 by x square whole to the power n, জোড় হলে মধ্যপদ পাবো একটা। সেই মধ্যপদটাও তুমি সেম ভাবে বের করে ফেলবা, বের করে মধ্যপদটা নির্ণয় করবা। তাহলে এটা তোমরা একই রকম ভাবে প্রথমটার মতো ট্রাই করবা। শিক্ষার্থী বন্ধুরা, মধ্যপদ নির্ণয়ের আমরা দ্বিতীয় সমস্যাতে চলে যাই। ফর্মুলাটা কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি। এই অঙ্কটা দেখানোর স্পেশাল কারণ হচ্ছে এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এই ম্যাথের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করবা যে ক্যালকুলেশনটা আমি কীভাবে করছি। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল ইউজ করে ম্যাথটা করা। তো আমাকে প্রমাণ করতে বলেছে যে x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদটি, এটা আমাকে প্রমাণ করতে হবে। 1 into 3 into 5 into ... twice n minus 1/n factorial into minus 2 whole to the power n, যেখানে n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তা আমাকে এটার বিস্তার করে মধ্যপদটা বের করতে হবে। সেই মধ্যপদ এটা কিনা সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আগে আমি যাকে মধ্যপদ নির্ণয় করব, যার মধ্যপদটা নির্ণয় করব সেটা আগে লিখে ফেললাম। x minus 1/x all to the power 22n। এখন তোমাদের ফার্স্টে খেয়াল করতে হবে 2nটা কি সংখ্যা। তো আমরা সবাই জানি 2nটা একটা জোড় সংখ্যা। তো লিখবা যে এখানে 2n হচ্ছে জোড় সংখ্যা। 2n জোড় সংখ্যা হওয়ার কারণ কি, n এর মান আমি যে কোনো স্বাভাবিক সংখ্যা বসাই না কেন 2n অলওয়েজ জোড় সংখ্যাই দেখাবে আউটপুট হিসেবে। এমন 1 বসো, এটা 2 হবে, 2 বসালে 4 হবে, n এর মান যেটাই বসো 2n অলওয়েজ জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমি এর মধ্যপদ পাবো সবসময় কয়টা? একটা। তো সুতরাং মধ্যপদ হবে একটি। এখন সেই মধ্যপদটা আমরা বের করব। মধ্যপদ যদি টয়েসের আমার জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ একটি। সেই মধ্যপদের সূত্র হচ্ছে n/2 + 1। এখানে n মানে হচ্ছে 2n, 2n/2 + 1 তম পদ। দ্যাট মিন্স n + 1 তম পদ। এই n + 1 তম পদটা এখন আমাদেরকে বের করে দেখাতে হবে যে এটা আমার n + 1 তম পদটা যে মধ্যপদ, সেই মধ্যপদটা এখন আমাদের নির্ণয় করতে হবে। সেই মধ্যপদ নির্ণয় করার জন্য আমি আবার সেই সাধারণ পদ বের করার সূত্রে চলে যাব। x minus 1/x whole to the power 2n এর বিস্তৃতিতে n + 1 তম পদ মধ্যপদ। এখন সেই মধ্যপদটা বের করব। সুতরাং n + 1 তম পদ is equal to NCR, n মানে হচ্ছে 2n, 2NCR মানে এখানে হচ্ছে n, x to the power 2n minus n minus 1 whole to the power n।
এখন এই মধ্যপদটাকে আমার ক্যালকুলেশন করে এই প্রমাণটা আমাকে মিলাইতে হবে যে 1 2 2 3 ইন্টু 5 ডট 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 ওয়াইস এন মাইনাস 1 বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 2 হোল টু দি পাওয়ার এন। এটা মিলানোর জন্য আগে আছে আমরা এখানে গুণ যোগ বিয়োগ গুণ ভাগটা করে নিই। ওয়াইস এন সি এন, এটা আসে এক্স টু দি পাওয়ার এন, আর এটা করলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন কাটা চলে যাচ্ছে। আর 2n cn ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র আমরা জানি 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এখন 2n ফ্যাক্টোরিয়াল মানে আমরা লিখতে পারি, আচ্ছা আগে 2n ফ্যাক্টোরিয়ালটি লিখি, আর এটা n ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এখন শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে জানতে হবে যে 2n ফ্যাক্টোরিয়াল মানে কি। তো 2n ফ্যাক্টোরিয়াল মানে কি এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছু এটার সাপ্লিমেন্ট দেখাই। এটা সাপ্লিমেন্ট মানে আগে ফ্যাক্টোরিয়ালের ব্যবহারটা জানতে হবে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, কোনো স্বাভাবিক সংখ্যার, সাপোজ আমি যদি লিখলাম n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি n থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ক্রমিক গুণফলকে n ফ্যাক্টোরিয়াল বলবো। দ্যাট মিনস n ফ্যাক্টোরিয়াল মানে আমি বুঝবো যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এইভাবে গিয়ে 3 2 1-এ আমার যে গুণফলটা শেষ হবে সেই গুণফলটাকে আমরা বলবো n ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। একই রকমভাবে আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যাবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞাটা হচ্ছে কি, কোনো সংখ্যা মানে n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবো n থেকে 1 পর্যন্ত কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলে। তাহলে এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, টয়েস ফ্যাক্টোরিয়াল, টয়েস ফ্যাক্টোরিয়ালের গুণফল 1-এ গিয়ে আমার শেষ হলে তাহলে আমি সেটা পাচ্ছি। তাহলে টয়েস ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি টয়েস মাইনাস 2, এরপর এটা হবে টয়েস মাইনাস 1, তারপর এটা হবে টয়েস মাইনাস 2 ডট 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 4 3 2 1 গিয়ে এই গুণফলটা শেষ। আর নিচে n ফ্যাক্টোরিয়াল গুণ মানে এটাকে আমি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n অলরেডি আছে। এখন খেয়াল করো, আমি আবার আগেরটাতে চলে যাই। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1 মানে 4টা সংখ্যা ক্রমিক গুণফল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1 মানে 5টা সংখ্যা ক্রমিক গুণফল। এখন আমার যেহেতু 2n একটা জোড় সংখ্যা, আমি জোড় সংখ্যাটাই দেখাই, বিজোড় সংখ্যাটা দেখানোর দরকার নেই। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1, এর মধ্যে দেখা যাচ্ছে যে 2টা জোড় সংখ্যা 2টা বিজোড় সংখ্যা, টোটাল সংখ্যা 4টা, এর মধ্যে 2টা জোড় সংখ্যা 2টা বিজোড় সংখ্যা। একই রকমভাবে 2n ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 2n থেকে 1 পর্যন্ত আমার 2n সংখ্যক সংখ্যা আছে, যার মধ্যে n সংখ্যক জোড় সংখ্যা আছে আবার n সংখ্যক বিজোড় সংখ্যা আছে। তাহলে n সংখ্যক জোড় সংখ্যাগুলো আগে আমি আলাদা করে ফেলি। যেমন 2n একটা জোড় সংখ্যা, 2n মাইনাস 2 একটা জোড় সংখ্যা, ডট ডট ডট, মানে এর মাঝে আরও অনেক সংখ্যা আছে, এগুলো লিখলাম না। 4 2 এই হচ্ছে জোড় সংখ্যাগুলো লিখলাম। আর বাকি বিজোড় সংখ্যাগুলো এখানে এই 2n থেকে 2 পর্যন্ত n সংখ্যক জোড় সংখ্যা আছে, আরও n সংখ্যক বিজোড় সংখ্যা আছে, সেই বিজোড় সংখ্যাগুলো এখানে লিখে ফেলবো টয়েস n মাইনাস 1। এর পরবর্তী বিজোড় সংখ্যা হবে কত, টয়েস n মাইনাস 3। এটা লিখলেও পারো না লিখলেও পারো, এভাবে 5 3 1-এ গিয়ে এটা গুণফলটা শেষ হবে। আর নিচে আছে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা এখন ইজিলি বুঝতে পারছি যে 2n থেকে 2 পর্যন্ত n সংখ্যক জোড় সংখ্যা, 2n মাইনাস 1 থেকে 1 পর্যন্ত n সংখ্যক বিজোড় সংখ্যা, দুইটা মিলে টয়েস n সংখ্যক সংখ্যা।
এখানে n, টোটাল হচ্ছে টোয়াইজ n সংখ্যক সংখ্যা এখানে আছে। এটাকে আমরা এভাবে স্প্লিট করেছি, মানে জোড়গুলোকে আলাদা গুণ করেছি, বিজোড়গুলোকে আলাদা গুণ করেছি। এখন আমরা সবাই জানি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে একটা মিনিমাম 2 গুণ থাকে, তাহলে এখানে আমাদের সব মিনিমাম 2 গুলা গুণ করে ফেলবো। যে এখানে একটা মিনিমাম 2 আছে, এই সংখ্যার মধ্যে একটা মিনিমাম 2 আছে, এখানে প্রত্যেকটা সংখ্যাতে একটা মিনিমাম 2 আছে। তাহলে এইখান থেকে এই 2 পর্যন্ত আমার n সংখ্যক মিনিমাম 2 গুণ আকারে আছে। তাহলে n সংখ্যক মিনিমাম 2 যখন আমি গুণ করব, তখন সেই n সংখ্যক মিনিমাম 2 এর গুণফল হবে 2 টু দি পাওয়ার n। n সংখ্যক মিনিমাম 2 আমি যখন গুণ করে ফেললাম, তাহলে এই 2n থেকে যখন 2 চলে যাবে, তাহলে এখানে থাকবে n। এই 2n মাইনাস 2 থেকে যখন 2 চলে যাবে, এখানে থাকবে n মাইনাস 1 ডট ডট ডট। এখানে যখন 4 থেকে 2টা চলে গেল, তখন এটাকে ভাগ করলে এখানে থাকবে 2, আর এখানে 2 যখন চলে গেল, এখানে থাকবে কত 1। আর পরবর্তী যে বিজোড় সংখ্যাগুলো গুণফল আছে, সেটাকে আমি বিপরীত আকারে লিখি, মানে এটা বাম দিক থেকে ডানে আছে, এখন আমি ডান দিক থেকে বাম দিকে লিখব। দ্যাট মিনস তাহলে এটা কীভাবে লিখব, 1 3 5 ডট 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 টুয়াইজ n মাইনাস 1। আর এখানে আমার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, নিচে আছে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তাহলে টুয়াইজ n মাইনাস 1 ডট 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 2 মাইনাস 1, মানে n মাইনাস 1 এইভাবে এর গুণফল 1 এ গিয়ে, মানে n এর ক্রমিক গুণফলটা 1 এ গিয়ে শেষ হয়েছে। n এর গুণফল যদি 1 এ গিয়ে, ক্রমিক গুণফল যদি 1 এ গিয়ে শেষ হয়, তাহলে এই গুণফলটাকে আমরা বলতে পারি n ফ্যাক্টোরিয়াল। আমি একটু আগে n ফ্যাক্টোরিয়ালের সঙ্গে তা মেনশন করেছি। আর 1 3 5 ডট 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 টুয়াইজ n মাইনাস 1, এটা যা আছে তাই থাকবে। আর n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার একটা চলে গেলে নিচে থাকবে শুধু n ফ্যাক্টোরিয়াল। উপরে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এই দুইটা গুণ করলে আমার থাকবে মাইনাস 2 হোল টু দি পাওয়ার n। আর বাকি আর কি থাকে, এই বিজোড় সংখ্যাগুলো, এগুলো লিখে ফেলবো 1 3 5 ডট 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 টুয়াইজ n মাইনাস 1। তাহলে আমার প্রুফটা সুন্দরভাবে হয়ে গেল। যে প্রমাণ করতে বলেছে যে কি x মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ এটা। মধ্যপদ আমি বের করলাম যে n প্লাস 1 তম পদ, সেই n প্লাস 1 তম পদ এভাবে আমি ক্যালকুলেশন করে বের করে ফাইনালি আমি প্রুফটা দেখিয়ে দিয়েছি। তাহলে এই প্রুফটা করতে গিয়ে আমার বললাম যে সূত্র কিন্তু সেম, এই যে সাধারণ পদের সূত্র বলো, মধ্যপদের সূত্র বলো, এইগুলো আমরা আগে ফর্মুলা লিখে দিয়েছি। বাট যে আমি সরলীকরণ করেছি, যে ক্যালকুলেশনটা করেছি, এই ক্যালকুলেশনে আমি ফ্যাক্টোরিয়ালটা ইউজ করেছি। সেই ফ্যাক্টোরিয়ালের ব্যাপারে তোমাদেরকে একটু ভালোভাবে নজর দিতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যদি একবারে না বুঝে থাকো, তুমি এটা আবার প্রিভিউ করে করে দেখবা, করে বারবার দেখবা যে আমার ক্যালকুলেশনটা কিভাবে করেছি। আমি ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞাটাও মেনশন করে দিয়েছি এখানে। তাহলে এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু ভুল হওয়ারও অনেকের সম্ভাবনা থাকে, তাহলে এটা বারবার প্র্যাকটিস করাটা তোমাদের জন্য খুবই জরুরি। শিক্ষার্থী বন্ধুরা, আসা যাক আমাদের পরবর্তী টপিকসে। পরবর্তী টপিকসটা হচ্ছে সমদূরবর্তী পদ। সমদূরবর্তী পদ হচ্ছে যে যদি আমি একটা দ্বিপদ বিস্তৃতি করি, তার বাম দিক থেকে সমান দূরত্বে এবং একই রকম বিস্তারের ডান দিক থেকে সমান দূরত্বে যেসব পদগুলো পাওয়া যাবে, সেই পদগুলো সহ সবসময় সমান হবে। মানে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর আমি যদি বিস্তার করি, প্রথম ও শেষ হতে সমান দূরের পদগুলো সহ সমান হবে। অর্থাৎ প্রথম পদ থেকে ডান দিকে এবং শেষ পদ থেকে বাম দিকে সমান দূরত্বে আমরা যে সকল পদগুলো পাবো, সেই পদগুলো সহ সর্বদা সমান হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পলটা একটু খেয়াল করি। আমি যদি লিখি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি বিস্তার করি, তাহলে আসবে a টু দি পাওয়ার 4 a কিউব এক্স প্লাস 6 a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a কিউব প্লাস x টু দি পাওয়ার 4।
একটা বিস্তার করলে আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 যদি বিস্তার করি এরকম একটা বিস্তার পাওয়া যাবে। এখন এই সমদূরবর্তী পদগুলো যদি দেখি, আমি যদি বাম দিক থেকে বিস্তারের প্রথম পদ থেকে যদি আমি ডান দিকে যাই, ডান দিকে গেলে আমি যদি তৃতীয় পদ যাই, তৃতীয় পদের সহগ 4, আবার যদি শেষ থেকে বাম দিকে আসি তখনও শেষ থেকে বাম দিকে দ্বিতীয় পদে আসি, সে পদে সহগটাও 4। তাহলে এই ধরনের পদগুলোকে বলা হবে সমদূরবর্তী পদ। সমদূরবর্তী পদের সহগ অলওয়েজ সেম হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি যে এই পদটা 4ax3, এই পদটা যদি আমি দেখি একটা বিস্তারের শেষ থেকে বামে যদি আসি তাহলে দ্বিতীয় পদ, আর প্রথম থেকে ডানে যদি যাই তাহলে সেটা হচ্ছে 4তম পদ। মানে এটা আমরা দুইটা অবস্থান পাবো, 4ax3 এর আমরা দুইটা অবস্থান পাবো। একটা হচ্ছে আমি যদি প্রথম পদ থেকে যাত্রা শুরু করি তাহলে চতুর্থতম পদ হচ্ছে 4ax3, আর আমি যদি শেষ পদ থেকে বাম দিকে যাত্রা শুরু করি তাহলে দ্বিতীয় পদটা পাবো 4ax3। এখন আমরা এটা থেকে কি সূত্র নিরূপণ করতে পারি? আমরা এই সূত্র এখন নিরূপণ হতে পারি যে শেষ হতে যদি আমার r+1তম পদ হয় তাহলে সেই পদটা প্রথম হতে n-r+1তম পদ হবে। মানে আমি যদি শেষ পদ থেকে যদি আমি এটা ধরি সেকেন্ড পদ মানে এখানে r এর মান হচ্ছে 1, তাহলে শেষ হতে 2তম পদ হবে প্রথম হতে n-r+1তম পদ। n মানে হচ্ছে 4, r মানে হচ্ছে 1, তাহলে 4 1 যদি আমি বসাই তাহলে চতুর্থতম পদ পাবো, মানে প্রথম থেকে 4 নম্বর পদ। তাহলে আমার সূত্রটা হচ্ছে যে আমি যে কোনো পদ এভাবে বের করতে পারবো। শেষ দিক থেকে যদি r+1তম পদ হয়, প্রথম হতে n-rতম পদ। একই রকম ভাবে আমরা লিখতে পারি, যে প্রথম হতে r+1তম পদ হবে শেষ হতে n-r+1তম পদ। আমরা এভাবে অঙ্কগুলো করতে পারি জাস্ট ফর্মুলা ইউজ করে। যদি শেষ পদ থেকে r+1তম পদ বলে, তোমাকে অবশ্যই প্রথম হতে n-r+1তম পদটা বের করে নিতে হবে, কারণ আমাদের সাধারণ পদে যে সূত্রটা লিখছি, কোনো দ্বিপদী বিস্তৃতির যে সাধারণ পদের সূত্রটা লিখেছি, সেই সূত্রটা কিন্তু সবসময় প্রথম পদ হতেই হিসাব করা হয়, শেষ পদ হতে হিসাব করা হয় না। তাহলে তোমরা যখন তোমাদের শেষ পদ হতে r+1তম পদ বলবে তখন অবশ্যই প্রথম পদ হতে সেটা কততম পদ সেটা বের করে দিতে হবে। যেমন এটাকে বলা হয়েছে শেষ পদ হতে দ্বিতীয় পদ, তাহলে সেটা প্রথম থেকে কত নম্বর পদে আছে? প্রথম থেকে সে চতুর্থ পদে আছে। এভাবে ম্যাথগুলো ফর্মুলাটা ইউজ করতে হবে। তো মানে ফর্মুলাটা ইউজ করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী একটা প্রবলেমে এখন চলে যাচ্ছি কিভাবে এটা আমরা সলিউশন করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমদূরবর্তী পদের সমস্যার অঙ্কটা এখন খেয়াল করি। x-1/x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে চতুর্থ পদ নির্ণয় করো। শেষ হতে বাম দিকে মানে শেষ পদ থেকে বাম দিকে আসবো, যেটা চতুর্থ পদ হবে সেটা প্রথম থেকে ডান দিকে কততম পদ হবে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে যে আমি সূত্রটা লিখে দিয়েছি একটু কিছুক্ষণ আগে, সেই সূত্রটা আমরা একটু খেয়াল করি। শেষ হতে চতুর্থ পদ, শেষ হতে বাম দিকে চতুর্থ পদ মানে হচ্ছে 3+1তম পদ সমান সেই পদটা প্রথম থেকে কততম পদ সেটা আমার বের করতে হবে। তাহলে প্রথম হতে n-r+1, n মানে এখানে হচ্ছে কত 12 মাইনাস r মানে হচ্ছে কত 3 প্লাস 1তম পদ, অর্থাৎ প্রথম হতে আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাই? 10তম পদ।
তাহলে আমাকে প্রথম থেকে হতে 10তম পদ বের করতে হবে। এই তাহলে সূত্রটা একটু আমাদেরকে আবার ভালোভাবে খেয়াল করতে হবে। আমাকে বলছে শেষ হতে চতুর্থ পদ, তো শেষ হতে চতুর্থ পদটা আমাকে বের করতে হলে সেটা প্রথম হতে কততম পদে আছে সেটা আমাকে জানতে হবে। তো প্রথম হতে সে কততম পদে আছে, একটু আগে যে আমি সূত্র লিখে দিচ্ছি n মাইনাস আর প্লাস 1তম পদ, আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। n মানে হচ্ছে 12, আর মানে হচ্ছে 3 প্লাস 1তম পদ। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যে x মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 12 এর বৃশ্চিতে। তারপরে সূত্রটা তো একদম ইজি, তোমরা এতদিনে করে করে অনেকেরই মুখস্থ হয়ে গেছে। বৃশ্চিতে 10তম পদ, 10তম মানে হচ্ছে কত, 9 প্লাস 1তম পদ, এটা ইজ ইকুয়াল টু NCR। n মানে হচ্ছে 12, c 9, x টু দি পাওয়ার 12 মাইনাস 9 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 9। তাহলে এখানে আসে কত, 12c9 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 9, আর এখানে 1 বাই এক্স কিউব মাইনাস 1 হোল টু দি পাওয়ার 9, এটার চিহ্ন আমার মাইনাসই আসে, আর 12c9 এটা ক্যালকুলেটর করে যেটা আসে সেটা, আর 1 বাই এক্স কিউব। 1 by x cube নাকি 1 by x to the power 6 মেবি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5.1 এ যতগুলো সূত্র ছিল সবগুলো সূত্রের একটা একটা করে প্রবলেম আমরা দেখিয়ে দিয়েছি। আজকে থার্ড লেকচারে যে সকল ফর্মুলাগুলো দেখিয়েছি এবং তার রিলেটেড ম্যাথগুলো দেখিয়েছি, তোমরা এই ম্যাথগুলো বাসায় ট্রাই করবা। বইতে অনেক ধরনের এই ধরনের মধ্যপদ নির্ণয়ের অঙ্ক রয়েছে। মধ্যপদ নির্ণয়ের যতগুলো প্রবলেমই আছে তোমরা নিজে সলভ করার চেষ্টা করবা। আজকে যেভাবে আমি সলভ করে দিয়েছি সেটা ফলো করে পাওয়ার জোড় হলে কেমন কয়টা মধ্যপদ হবে, পাওয়ার যদি বিজোড় হয় কয়টা মধ্যপদ হবে, তারপর সমদূরবর্তী পদ কিভাবে নির্ণয় করতে হয়। তো সবাই বাসায় প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।